আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। আমার ভাই ও বোনদের আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেকনিক ইজি এডুকেশনের ইজি অ্যাকাউন্টিং যে বইটা আমরা সলিউশন করতেছি বোর্ড ভিত্তিকভাবে তার কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য, এবং ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা বোর্ড ইনশাল্লাহ সলিউশন করে দিব তোমাদেরকে। তারই ধারাবাহিকতায় আজকে আবার আমি শুরু করছি কয়েকটা বোর্ড সলিউশনের। তার মধ্যে প্রথম যে বোর্ডটা আমি সলিউশন করব সেটা হচ্ছে সিলেট বোর্ড। সিলেট বোর্ড আমরা শুরু করব, এবং সিলেট বোর্ডের আমরা কোনটা শুরু করব? সিলেট বোর্ডের আমরা রেয়ামিলের যে অঙ্কটা আছে সেটা শুরু করব। তো আমরা এই রেয়ামিলের যে অঙ্কটা আছে সেটা যে শুরু করব, এইটা শুরু করতে গিয়ে ইনশাল্লাহ তোমরা হচ্ছে রেয়ামিলকে আবার নতুন করে চিনবা। যথেষ্ট পরিপাটি সুন্দর এবং গুছানোভাবে আমরা হচ্ছে এই অধ্যায়টা শেষ করব, এই অঙ্কগুলো শেষ করব, এবং এরপরে ইনশাল্লাহ রেয়ামিল নিয়ে তোমাদের কখনো কোনো প্রবলেম হবে না। আগেই আমি একটা কথা বলে রাখি ভাই, সেটা হচ্ছে এই অঙ্ক করতে গিয়ে কিছু প্রয়োজনীয় এবং কিছু অপ্রয়োজনীয়, যেটা এই অঙ্কের জন্য জরুরি না, সেগুলো আমি তোমাদের করাবো। সো সবাই একটু মনোযোগ দিয়ে শুনে নিও। ইনশাল্লাহ তোমরা ধীরে ধীরে এটা অনেক বেশি পাকা হয়ে যাবে, অনেক বেশি ইনশাল্লাহ। দেখো, প্রথমে হচ্ছে আমরা একটু কোশ্চেনটা ভালো করে পড়বো। আর একটা কথা, রেয়ামিল সলিউশনের সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে আগে রেয়ামিলটা সলিউশন করতে হয় ক নাম্বার এবং খ নাম্বার, তাহলে অটোমেটিক বের হয়ে যায়, অথবা গ নাম্বার অটোমেটিক বের হয়ে যায়। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ওকে লক্ষ্মী ভাই, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে আমরা যে অঙ্কটা করতেছি এটা হচ্ছে সিলেট বোর্ড 2023, এবং আমি রেয়ামিল কিভাবে সলভ করতাম আমার সময়ে আমি সেভাবে করে তোমাদের করাবো। এবং তোমরা এটা চিন্তা করো না যে ক খ গ কোনটা সলিউশন করতেছে ভাইয়া। আমি আসলে আগে রেয়ামিলটা সলিউশন করব, এবং রেয়ামিল সলিউশন করার পরে দেখবো অটোমেটিক তোমার ক খ গ তুমি একদম হাতের নাগালে পেয়ে যাচ্ছ। হয়তোবা তোমার কাছে প্রথমে একটু সিস্টেমটা অন্যরকম লাগতে পারে, বাট যদি তুমি একবার এভাবে শিখে নিতে পারো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি তোমার আর্থিক অবস্থার বিবরণীতে অন্য সবার চেয়ে 70% আগিয়ে আগায় যাবা। কারণ তোমরা এটা ভালো করে এখন জেনে গেছো যে আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে তোমাদের পরের অধ্যায়, এবং এটা থেকে তোমাদের 2টা কোশ্চেনের অ্যান্সার অবশ্যই করতে হবে, সেটা বাধ্যতামূলক, সেখানে তুমি অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই। সো আমি রেয়ামিলটা এখন তোমাদের যত চমৎকার করে সলভ করাবো, আলটিমেটলি আমি তোমাদের রেয়ামিল করাচ্ছি, সাথে আর্থিক অবস্থার বিবরণীর জন্য প্রিপেয়ার করছি, ঠিক আছে? তো আমরা শুরু করি। প্রথমে দেখো, এই কাব্য ট্রেডার্সের এখানে কি বলা আছে? কাব্য ট্রেডার্সের 2022 সালের 31শে ডিসেম্বর তারিখের কতিপয় হিসাবের উদ্ধৃত নিম্নে দেওয়া হলো। মনে রাখো, এগুলো হচ্ছে এক একটা হিসাবের উদ্ধৃত, আর এই হিসাবগুলোই হচ্ছে ওই যে তোমরা খতিয়ান করে আসছো, ওই খতিয়ানের যে প্রত্যেকটা নাম থাকে সেই নামের এক একটা লাস্ট ব্যালেন্স। যেমন তুমি খতিয়ান করছো পাওনা, বিজ্ঞাপন, আয়কর, খতিয়ান মানে কি? প্রত্যেকটা হিসাবের পাকা হিসাব যেটা তুমি করে আসছো, ওইটার যে ব্যালেন্স বের হয়েছিল সেই ব্যালেন্সগুলো আমাকে এখানে দিয়ে দিছে। এবার আমাকে চেক করে দেখতে হবে যে আমার ডেবিট সমান সমান ক্রেডিট কিনা। আমি কি তোমাদের বুঝাতে পারছি ভাই? এইটা হচ্ছে গিয়ে আমার এই অঙ্কের কাজ। ওকে, তো যখন আমরা ক খ গ করবো তার আগে আমরা দেখি যে আমাদের এখানে ওরা আসলে কি চাইছে। আমরা একটু কোশ্চেনগুলো পড়ে নেই। প্রথমে ক নম্বরে চাইছে রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না সেগুলো লিখতে। তারপরে হচ্ছে তোমার খ নম্বরে চাইছে একটি রেয়ামিল প্রস্তুত করতে, এবং গ নম্বরে বলছে মুনাফা জাতীয় ব্যয়ের জন্য। ওকে, তো আমরা শুরু করি। তার আগে তোমাদের একটা গোপন তথ্য দিয়ে দেই, সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় ব্যয় সারা জীবনের জন্য মনে রাখো লক্ষ্মী ভাই। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যে ব্যয়গুলো আমাদের প্রতিষ্ঠানে নিয়মিতভাবে ঘটে, যে ব্যয়গুলো আমাদের প্রতিষ্ঠানে নিয়মিতভাবে ঘটে সেটাকে আমরা বলি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এবং মূলধন জাতীয় ব্যয় বলতে হচ্ছে যেটা আমাদের এখানে বারবার করে ঘটে না। তার মানে আমি তোমাদের মূলধন জাতীয় ব্যয়ের আরেকটা গোপন নাম বলে দিতে পারি, সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি মানে হচ্ছে তোমার মূলধন জাতীয় ব্যয়, অথবা মূলধন জাতীয় ব্যয়ের অপর নামই হচ্ছে স্থায়ী সম্পত্তি। আর মুনাফা জাতীয় ব্যয় কি? যেগুলো আমাদের প্রতিষ্ঠান রানিং রাখার জন্য আমাদের স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেক দিন ঘটতে থাকে, অথবা একটা সার্টেন সময় পর পরে নিয়মিত আকারে ঘরে, সেটা। ওকে, সো এই ব্যয়টা নিয়ে কারো যেন কোনো প্রবলেম না হয়। আরেকটা বিষয় হচ্ছে তাহলে মূলধন জাতীয় আয় কি? মূলধন জাতীয় আয় হচ্ছে যখন আমরা কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করি, মূলধন জাতীয় আয় হচ্ছে যখন আমরা কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করি, ওই স্থায়ী সম্পত্তি থেকে আমাদের যতটুকু প্রফিট হয় সেটা, যদি প্রফিট হয় তাহলে সেটা মূলধন জাতীয় আয়, আদারওয়াইজ ওটা মূলধন জাতীয় আয় বলে গণ্য হবে না। এবার আসি মূলধন জাতীয়, তাহলে আমাদের ব্যয় কি? মূলধন জাতীয় ব্যয় আমি বলছি, আবারও তোমাদের বলে দিলাম, স্থায়ী সম্পত্তির অপর নাম হচ্ছে মূলধন জাতীয় ব্যয়।
আর একটা কথা হচ্ছে তাহলে আমাদের মুনাফা জাতীয় আয় কি? যে আয়গুলো আমাদের জন্য বারবার হয়, নিয়মিত হয়, সেগুলো হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। যেমন হচ্ছে ধরো তোমার বিক্রয়, তারপর হচ্ছে বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি, এই টাইপের যে ধারাবাহিকতায় ব্যাংক সুদ, এগুলো সবই হচ্ছে মুনাফা জাতীয় আয়। এই অঙ্ক করতে করতে আমি তোমাদের প্রত্যেকটা জিনিস একদম ভেঙে ভেঙে এখানে দেখাবো যে কোনটা কি, কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়, এগুলো। আচ্ছা, তার আগে কিছু এক্সপ্লেনেশন তোমাদের দেই, একটু মনোযোগ দিয়ে শোনো ভাই। এটা তো আমরা ভালো করে জানি যে এই রেয়ামিল করতে গেলে আমাকে একটা সূত্র করতে হয়। প্রথমে আমরা দেখি যে আমাদের হিসাব হচ্ছে 5 প্রকার। আমাদের হিসাব কি? 5 প্রকার। প্রথমে ধরো আমি ধরলাম আয়, তারপরে হচ্ছে ব্যয়, তারপরে হচ্ছে দায়, তারপরে হচ্ছে সম্পদ, তারপরে হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, এই 5 রকমের আমাদের হিসাব আমরা অ্যাকাউন্টিংয়ে পেয়ে থাকি। এই মালিকানা সত্ত্বটাকে আবার ভাঙলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে উত্তোলন। একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে উত্তোলন। তাহলে এই যে আমাদের আয়, এই আমাদের ব্যয়, এই হচ্ছে আমাদের দায়, এই হচ্ছে আমাদের সম্পদ, আর এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আর এই মালিকানা সত্ত্বের মধ্যে দুইটা হিসাব থাকে, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে উত্তোলন। ওকে, এবার তোমাদের বলি, এই যে 5টা হিসাব আছে, এইখানে এই 5টা হিসাবই আছে, মানে হচ্ছে এই 5 রকমের হিসাব আমার এই রেয়ামিলটার মধ্যে আছে। এবার আমরা আসি যে এই যে 5 রকমের হিসাব আছে, তার মধ্যে এখানে কোনটা কি হয়। এই 5 রকমের হিসাবের মধ্যে আমরা জানি এটা, সেটা হচ্ছে সম্পদ, সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন। সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন, সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন, এইটা সবসময় কি হবে? ডেবিট হবে। সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন, এটা সবসময় কি হবে? ডেবিট হবে। ওকে, আর তারপরে কি আছে দেখো, সম্পদের জায়গায় আমরা কি লিখি? দায়, ব্যয়ের জায়গায় লিখি আয়, এবং উত্তোলনের জায়গায় অপোজিটে আমরা লিখি মূলধন। এই যে 3টা জিনিস আছে, সেটা হবে সবসময় ক্রেডিট। তাহলে আমি তোমাদের একটু মনোযোগ দিয়ে বলি, তোমরা একটু, আমি ধীরে ধীরে বলি, তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে শুনে নাও ভাই। সেটা হচ্ছে সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন রেয়ামিলের ক্ষেত্রে ডেবিট হবে। দায় অবলিক আয় অবলিক মূলধন রেয়ামিলের ক্ষেত্রে ক্রেডিট হবে। এই হচ্ছে আমার কাজ রেয়ামিল করার জন্য। আমরা এটা এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নাও, অথবা আমি মুখে বলছি এটা দিয়ে পজ করে আবার সুন্দর করে একটু লিখে নাও। দেখো ভাই রেয়ামিল কত মজা লাগে। এবং আমি তোমাকে এখন যেহেতু শুধুমাত্র রেয়ামিল করাচ্ছি না, তোমাকে আমি আর্থিক অবস্থার বিবরণের জন্য প্রিপেয়ার করতেছি, তখন আমি তোমাকে কি করব? তখন আমি তোমাকে এই যে বিষয়গুলো আছে, এইগুলো কোনটা কি একদম এক্সপ্লেনেশন সহকারে বুঝাবো, তারপরে তুমি অটোমেটিক দেখবা তোমার রেয়ামিল ইজি হয়ে গেছে। আমরা প্রথমে এখান থেকে শুরু করি। প্রথমে এটা হচ্ছে আমার মূলধন। মূলধন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা আমরা জানি। মালিকানা সত্ত্ব বৃদ্ধি, তার মানে সূত্র অনুসারে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি হলে ক্রেডিট হয়। এবার আছে ব্যাংক উদ্ধৃত। দেখি তো এটা কোন তারিখের? এটা হচ্ছে বছরের শুরুর। ব্যাংক উদ্ধৃত, এটা আছে বছরের শুরুর। আবার দেখো এইখানে তোমার বলা আছে সমাপনী ব্যাংক জমা। সমাপনী ব্যাংক জমা, একটা গোপন তথ্য বলে দেই ভাই, এই তথ্য ভাইরাল করে দিও না আবার সবাই। সেটা হচ্ছে চলতি সম্পদ আর চলতি দায়, চলতি সম্পদ আর চলতি দায় রেয়ামিলে কখনো বছরের শুরুর ব্যালেন্স আসে না। এটার জন্যই হাতে নগদ ব্যাংক জমা বা দেনা বা পাওনা বা পাওনাদার বা দেনাদার, এটা কখনো বছরের শুরুর ব্যালেন্স তুমি রেয়ামিলে লিখতে পারো না। কারণ হচ্ছে কি ভাই, রেয়ামিলে লিখলে এই যে সারা মাসে তোমার এটার যে আরো কম্পেয়ার হয়েছে, আরো যে চেঞ্জ হয়েছে, তো তুমি তো ওটা লিখতেছো না। তোমার তো তাহলে মানে পারফেক্ট যে ব্যালেন্স থাকে সেটা দিয়ে তো তুমি কাজ করতেছো না। দেখো তুমি তোমার অঙ্ক করতেছো হচ্ছে 31শে ডিসেম্বর তারিখে, তো 31শে ডিসেম্বর তারিখে তুমি অঙ্ক করতেছো, তুমি যদি তোমার হিসাব নাও হচ্ছে গিয়ে এই যে ব্যাংক উদ্ধৃত শুরুরটা, তাহলে কি তোমার এটা পারফেক্টলি তোমার সম্পদ বা দায় বোঝা যাবে? যাবে না। তার মানে চলতি সম্পদ এবং চলতি দায় সবসময় কি হবে? বছরের শেষেরটা আসবে। একসাথে ক্লোজ করে দিলাম। এবার যেহেতু এই অঙ্ক করতেছি, এই অঙ্কে কি আছে সেটা দেখে নেই। ব্যাংক জমা, ব্যাংক উদ্ধৃত বা ব্যাংক জমা একই কথা। এখানে দুইটা আছে, একটা হচ্ছে বছরের শুরুতে, একটা হচ্ছে বছরের শেষে। যদি বছরের শুরুতে থাকে সেটা আসবে না, তার মানে এটা ক্লোজ, এটা আসবেই না। তার মানে বছরের শেষে আছে, এটা আসবে। এখন মনে করো
তোমার এখানে কোনো তারিখ দেয়া নাই, এখানে কোনো তারিখ দেয়া নাই। আর এইখানে বলা আছে সমাপনী ব্যাংক জমা, তাহলে তুমি কি করবা, কেমনে বুঝবা কোনটা কি? দেখো এটা তো সমাপনী বলাই আছে, তার মানে এটা হচ্ছে প্রারম্ভিক ছিল, তো এটা আসবে না। আবার মনে করো এই যে সমাপনী ব্যাংক জমা তোমার এখানে বলা নাই, এই লেনদেনটাও নাই, আর এখানেও কোনো তারিখ দেয়া নাই। ওকে ভাই, তাহলে দেখো এই যে সমাপনী ব্যাংক জমা আছে এবং এটা হচ্ছে ব্যাংক উদ্ধৃত, তার মানে এখানে যেহেতু সমাপনী বলা আছে অবশ্যই তাহলে এটা প্রারম্ভিক। আর যদি এটা প্রারম্ভিক হয়ে থাকে তাহলে প্রারম্ভিক হলে কি হবে, এইটা আসবে না, শেষ। আর যদি মনে করো এই সমাপনীও দেয়া নাই, এই সমাপনীটা দেয়া নাই, আর এখানে কোনো তারিখও দেয়া নাই, শুধুমাত্র এই ব্যাংক উদ্ধৃত বলা আছে, অথবা হাতে নগদ বলা আছে, অথবা নগদ তহবিল বলা আছে, মানে একটা এন্ট্রি আছে পুরো রেয়ামিলের মধ্যে, তখন কি করতে হবে, তখন মনে করতে হবে যে এইটাই আমার সমাপনী। কারণ যখন শুধুমাত্র একটা এন্ট্রি দেওয়া থাকে, ওখানে যদি পাশে কোনো তারিখ না দেয়া থাকে, কোনো কিছু একদম ক্লারিফাই করা না থাকে, তার মানে তোমাকে চিন্তা করতে হবে এটাই আমার সমাপনী, এটা আসবে। বাট যখনই দুইটা থাকবে তখন তুমি আগে বুঝে নিবা যে কোনটা আমার সমাপনী, কোনটা আমার প্রারম্ভিক। যদি প্রারম্ভিক হয় তাহলে আসবে না, আর যদি সমাপনী হয় তাহলে আসবে। কোনটা, হাতে নগদ, ব্যাংক জমা বা অন্য যে চলতি সম্পদ, চলতি দায় আছে সেটা। মনে থাকবে সবার? ওকে ডান। এবার দেখো কি ভাই, এবার দেখো এখানে তাহলে আমরা এখানে কি লিখছিলাম, আমরা এই যে মূলধন বা মালিকানা সত্ত্ব এটা ক্রেডিট, সেটা আমরা লিখছি, এইটা আসবে না। বাট এটা হচ্ছে একটা চলতি সম্পদ হয় সাধারণত, বাট এটা আসবে না, কারণ কি, এটা হচ্ছে শুরুর, তার মানে আমরা এটা পাইলাম। ডান। ওকে, এবার আমরা আসি, দেখো পরেরটা কি বলা আছে, এই যে প্রশিক্ষণ ভাতা, এই যে ভাতা, ভাতা মানে একটা খরচ, ভাতা মানে একটা খরচ, কি খরচ, মুনাফা জাতীয়, তো যে কোনো খরচ কি হবে, ডেবিট। এটা কি ছিল, মূলধন, ক্রেডিট। প্রাপ্ত, প্রাপ্ত মানে আয়, বাট্টা মানে কি, একটা বাট্টা বা ছাড়, প্রাপ্ত মানে আয়, এটা কি আয়, এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় আয়, তো মুনাফা জাতীয় যদি আমার আয় হয় সেটা কি হবে, ক্রেডিট হবে। পাওনাদার, পাওনাদার আমার জন্য কি, পাওনাদার আমার জন্য একটা দায়, কোনটা বলা আছে, বছরের শেষের, কোনটা বলা আছে, বছরের শেষের, তাহলে বছরের শেষেরটা অবশ্যই আসবে, আসবে না কোনটা, আসবে না কোনটা, বছরের শুরুরটা, আসবে না কোনটা, বছরের শুরুরটা। তো পাওনাদার আমার জন্য কি, পাওনাদার হচ্ছে আমার একটা চলতি দায়, দায় মানে কি, ক্রেডিট, দায় মানে কি, ক্রেডিট, দায় মানে কি, ক্রেডিট। এবার আসি বহি ফেরত, বহি ফেরত মানে কি, বহি ফেরত মানে কি, বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, বহি ফেরত মানে কি, ক্রয় ফেরত, কারণ কি, ফেরতটা বাইরের দিকে চলে যাচ্ছে, ফেরতটা বাইরের দিকে চলে যাচ্ছে, ফেরতটা বাইরের দিকে চলে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, একটু মনোযোগ দিয়ে শোনো, তার মানে ক্রয় যেহেতু ডেবিট হয়, ক্রয় ফেরত কি হবে, ক্রেডিট হবে। ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত কি হবে, ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত কি হবে, ক্রেডিট হবে। বিক্রয়, বিক্রয় আমার কি, বিক্রয় হচ্ছে আমার একটা মুনাফা জাতীয় আয়, বিক্রয় হচ্ছে আমার একটা মুনাফা জাতীয় আয়, আয় হইলে কি হবে, ক্রেডিট হবে, আয় হইলে কি হবে, ক্রেডিট হবে। এবার আসো দেখি আমরা, প্রারম্ভিক মজুত পণ্য আছে, সমাপনী মজুত পণ্য কি কোথাও আছে, নাই, সমাপনী মজুত পণ্য নাই। বাট মনে করো যে সমাপনী মজুত পণ্য আছে, সমাপনী মজুদও আছে, এখন তুমি কি করবা, এখন তুমি কি করবা, যে ভাই প্রারম্ভিক মজুদও আছে, আমার সমাপনী মজুদও আছে, তাহলে আমি কোনটা নিব, আমার জন্য কোনটা ফ্রুটফুল। দেখো ভাই এইখানে কাজ হচ্ছে এইটা, এই যে এই এন্ট্রিটা দেখবো আমার এখানে কি আছে। যদি আমার এখানে ক্রয়ের পরিবর্তে, মনোযোগ দিয়ে শুনো, আমি ধীরে ধীরে বলবো, এটা সারা জীবনের জন্য কাজে লাগবে, নোট করে নিও। যদি ক্রয়ের পরিবর্তে এখানে সমন্বিত ক্রয় বলা থাকতো, সমন্বিত ক্রয় বলা থাকতো, তাহলে এই সমাপনী মজুত পণ্য আসতো, প্রারম্ভিক মজুত পণ্য আসতো না। তার মানে সহজ কথা, একবারের জন্য মাথায় নিয়ে নাও, যদি রেয়ামিলে সমন্বিত ক্রয় বলা থাকে, যদি রেয়ামিলে সমন্বিত ক্রয় বলা থাকে, তাহলে যদি রেয়ামিলে সমন্বিত ক্রয় বলা থাকে, তাহলে যদি রেয়ামিলে সমন্বিত ক্রয় বলা থাকে, যদি রেয়ামিলে সমন্বিত ক্রয় বলা থাকে, তাহলে সমাপনী মজুত পণ্য আসবে। এইটাকে আমি একসাথে বানাইছি সস, সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুত পণ্য একসাথে মিলে যাবে, বাকি সব সময় প্রারম্ভিক মজুত পণ্য আসবে, সেটা এখানে ক্রয় থাকুক ক্রয় না থাকুক। আমি কি কথাটা বুঝতে পারছি? আমি ধীরে ধীরে আবার বলতেছি,
যদি রেয়া মিলে সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুত পণ্য আসবে, আর বাকি সব সময় আমাদের প্রারম্ভিক মজুত পণ্য আসবে। ইভেন যদি রেয়া মিলে ক্রয়ও না থাকে, সমন্বিত ক্রয় না থাকে, তখনও প্রারম্ভিক মজুত পণ্য আসবে। ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে, শুধুমাত্র সমন্বিত ক্রয় থাকলে তখন সমাপনী মজুত পণ্য আসবে, আর প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। ওকে, গুড। তাহলে আমরা এখানে দেখলাম কি দেখলাম, আমরা দেখলাম আমার এখানে কি আছে, আমার এখানে আছে ক্রয়, আমার এখানে কি আছে, ক্রয় আছে। তো ক্রয় থাকলে আমার কি হবে, এই যে আমার এখানে আছে ক্রয়, তাহলে ক্রয় থাকলে আমাদের জন্য প্রারম্ভিক মজুত পণ্য আসবে, সমাপনী মজুত পণ্য আসবে না, যদি এই অঙ্কে সমাপনী মজুত পণ্য এমনিও নাই। তো প্রারম্ভিক মজুত পণ্য আমার হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য মুনাফা জাতীয় ব্যয়। ব্যয় মানে কি, ব্যয় মানে হচ্ছে ডেবিট। ব্যয় মানে কি, ব্যয় মানে হচ্ছে ডেবিট। এই যে সমাপনী ব্যাংক জমা কোনটা আসে, সমাপনীটা আসে না কোনটা, শুরুরটা আসে না, এর জন্য এটা হচ্ছে ক্লোজ। সমাপনী আসছে, এইটা হচ্ছে আমার জন্য একটা চলতি সম্পদ। এই যে হিসাবের ধরনগুলা প্রত্যেকটা জিনিস তোমাদের শিখাচ্ছি, কোনটা সম্পদ কোনটা দায়, এগুলা খুব যত্ন করে নাও এবং শিখে নাও। এবার আসি শুল্ক। শুল্ক মানেই ব্যয়, শুল্ক মানেই ব্যয়। ব্যয় মানে কি, ডেবিট। এখানে রপ্তানি থাকুক আর আমদানি থাকুক কিছু আসে যায় না। শুল্ক মানেই হচ্ছে ব্যয়। কি ব্যয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয়, ব্যয় মানে কি, ডেবিট। ব্যয় মানে কি, ডেবিট। মনে থাকবে সবার? ওকে, এবার আসি এই যে পাওনা আর হচ্ছে দেনা। পাওনা আর হচ্ছে দেনা। এই পাওনা মানে হচ্ছে দেনাদার। পাওনা মানে হচ্ছে দেনাদার। যখন এভাবে শুধু পাওনা বলা থাকবে সেটা হচ্ছে দেনাদার, আর যখন শুধু দেনা বলা থাকবে সেটা হচ্ছে পাওনাদার। মনে থাকবে? ওকে, এবার আসো, শুধু পাওনা মানে হচ্ছে দেনাদার। দেনাদার আমার জন্য একটা চলতি সম্পদ বা প্রাপ্য হিসাব, চলতি সম্পদ। এই যে দেনাদার অপর নাম কি, প্রাপ্য। আমরা এতদিনে শিখে গেছি এই প্রাপ্য মানে হচ্ছে চলতি সম্পদ। সম্পদ আমার জন্য কি, সম্পদ আমার জন্য হচ্ছে ডেবিট। দেখো এবার একটু দেখো লক্ষ্মী ভাই, আবার এই যে বিজ্ঞাপন আমার জন্য একটা ব্যয়। বিজ্ঞাপন কি জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। সূত্র অনুসারে ব্যয় হলে কি হয়, ব্যয় হলে অবশ্যই ডেবিট হবে। ব্যয় হলে অবশ্যই কি হবে, ডেবিট হবে। ব্যয় হলে অবশ্যই কি হবে, ডেবিট হবে। এবার দেখো এই যে চমৎকার একটা এন্ট্রি বলা, আয়কর। আয়কর কি ভাই, আয়কর মানে উত্তোলন। আয়কর মানে কি, উত্তোলন। আয়কর মানে কি, উত্তোলন। উত্তোলন মানে কি, মালিক যা নেয়। কেন আয়কর উত্তোলন, আয়কর হয় আয়ের উপরে। এই আয়ের অধিকার কার, মালিকের। যেহেতু মালিক তার অধিকারটা দিচ্ছে, তাহলে এটা কি হবে, মালিক যেহেতু তার অধিকার পূরণ করতেছে প্রতিষ্ঠান থেকে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমার উত্তোলন। এটা হচ্ছে আমার একটা উত্তোলন। মনোযোগ দিয়ে শুনে নাও, আয়কর উত্তোলন। উত্তোলন হলে আমার জন্য কি হবে, ডেবিট হবে। আয়কর উত্তোলন হলে আমার জন্য কি হবে, ডেবিট হবে। মনে থাকবে সবার? এবার আসি আমরা, ক্রয় কি, ক্রয় মানে ব্যয়। ক্রয় মানে কি, ব্যয়। কি ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। ক্রয় মানে কি, ব্যয়। কি ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। ক্রয় মানে কি, ব্যয়। কি ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয় কি হবে, ডেবিট হবে। মনে থাকবে সবার? এবার আসি চমৎকার একটা এন্ট্রি নিয়ে কথা বলবো। আমার ভাই বোনেরা 100% মনোযোগ দিয়ে শুনে নাও। চমৎকার একটা এন্ট্রি আমাদের সামনে আসছে, আমরা এখন এটা নিয়ে প্রপার ওয়েতে আগাবো। প্রথমে হচ্ছে দেখো, উপভাড়া, আর এর মানে হচ্ছে প্রাপ্ত। সিম্পল কথা বলে দেই ভাই, অত জটিলে যাব না। প্রাপ্ত মানেই হচ্ছে আমার আয়। প্রাপ্ত লেখা থাকলে আমার জন্য আয়। আর এইটা কি ভাড়া, উপভাড়া। এটা হচ্ছে আমার একটা মুনাফা জাতীয় আয়। কি আয়, মুনাফা জাতীয় আয়। আয় কি হবে, আয় হবে ক্রেডিট। এটা তো আমরা পাইছি, বাট উপভাড়াটা কি এটা আমি তোমাদের একটু শিখাই। উপভাড়া মানে হচ্ছে বাংলায় বুঝলে সবচেয়ে বড় কথা হচ্ছে উপভাড়া মানে সাবলেট। সাবলেট মানে কি, মনে করো ভাই আমি একটা বড় দোকান নিচ্ছি, আমার এটা মুদির দোকান, খুব চমৎকার চলতেছে। জাস্ট আমার অনেকগুলো জায়গা পড়ে আছে, আমি পাশের একটা খণ্ড কি করলাম, পাশের একটা খণ্ড আমি হচ্ছে ভাড়া দিয়ে দিলাম। কি হিসাবে, ওখানে একটা ফলের দোকান বসবে। তো ওই যে আমি যার কাছ থেকে ভাড়া নিচ্ছি, আমি ভাড়া কাকে দিব, তাকে দিব। বাট এই যে ব্যক্তি যে আমার কাছ থেকে ভাড়া নিল, সে ভাড়াটা কাকে দিবে, আমাকে দিবে। তো এর জন্য বলে হচ্ছে উপভাড়া, মানে ভাড়ার উপরে ভাড়া। এটা হচ্ছে উপভাড়া। তো উপভাড়া আমার জন্য একটা আয়। উপভাড়া আমার জন্য কি একটা
আয়। আর একটা গোপন তথ্য তো বলেই দিলাম, প্রাপ্ত মানেই আয়, আয় মানে ক্রেডিট, আর প্রাপ্ত উপহার হচ্ছে মুনাফা জাতীয় আয়, এর জন্য এটা হবে ক্রেডিট। দেনা তো আসবে না, দেনা তো আসবে না। কেন দেনা আসবে না? এই যে আমরা পাওনাদার লিখে ফেলছি না, পাওনাদারের অপর নামই হচ্ছে দেনা, পাওনাদারের অপর নামই হচ্ছে দেনা। তো দুইটা এন্ট্রি তো আর আসতে পারে না, পারে না, তার মানে একটা আসবে। কোনটা আসবে? সবসময় শেষের যেটা, চলতি সম্পদ চলতি দায় শেষেরটা আসে, তার মানে এখানে শেষের কোনটা? এই যে দেখো 31-এ, তো এইটা আসছে, ডান, তার মানে এটা আসে নাই। এবার আসি আসবাবপত্র। আসবাবপত্র, আসবাবপত্র আমার জন্য কি? আসবাবপত্র আমার জন্য কি ভাই? আসবাবপত্র আমার জন্য কি বলো? আসবাবপত্র হচ্ছে আমার একটা স্থায়ী সম্পদ। আসবাবপত্র হচ্ছে আমার জন্য একটা স্থায়ী স্থায়ী সম্পদ। আসবাবপত্র হচ্ছে আমার একটা স্থায়ী সম্পদ। আসবাবপত্র হচ্ছে আমার একটা স্থায়ী সম্পদ। আসবাবপত্র আমার হচ্ছে একটা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ হচ্ছে ডেবিট। স্থায়ী সম্পদ হচ্ছে ডেবিট। স্থায়ী সম্পদ আমার জন্য কি? ডেবিট। এবারে এই যে চমৎকার একটা এন্ট্রি বুঝাবো, সেটা হচ্ছে কমিশন। কমিশন মানে কি? মনে রাখো, প্রতিষ্ঠানে এমন কিছু এন্ট্রি থাকে যেটা আয় এবং ব্যয় দুইটাই হতে পারে। প্রতিষ্ঠানে এমন কিছু এন্ট্রি থাকে যেটা আয় এবং ব্যয় দুইটাই হতে পারে। তাহলে কমিশন তোমার জন্য কি? কমিশন প্রাপ্তও হতে পারে, কমিশন প্রদানও হতে পারে। বাট্টা প্রাপ্ত হতে পারে, প্রদানও হতে পারে। দস্তরি প্রাপ্ত হতে পারে, প্রদানও হতে পারে। তো যখন এই টাইপের এন্ট্রিগুলো থাকবে এবং কোনো কিছু বলা থাকবে না এটা কি প্রাপ্ত না প্রদান, তখন এখানে অবশ্যই ব্যয় ধরবা। আর এটা কি ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়, তার মানে এটা হবে ডেবিট। ডান। এই যে দেখো, আমার রেয়ামিল কিন্তু শুধু শেষ করে না, আমি পুরো প্রত্যেকটা এন্ট্রিকে হচ্ছে আমি ক্লাসিফিকেশন করছি। এভাবে যদি তুমি 5টা অঙ্ক দেখতে পারো, 5টা অঙ্ক পারফেক্টলি প্র্যাকটিস করো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি রেয়ামিলে তুমি এক্সট্রিম লেভেলে চলে যাবা ভাই ইনশাল্লাহ। তাহলে মূলধন, মালিকানা সত্ত্ব বৃদ্ধি ক্রেডিট, ব্যাংক এবং হাতে নগদ শুরুরটা আসে না, কাটা। প্রশিক্ষণ ভাতা, ভাতা মানে ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, ব্যয় মানে ডেবিট। প্রাপ্ত, প্রাপ্ত মানে আয়, আর বাট্টা আমার একটা ছাড়, তার মানে এটা আমার একটা ছাড়, এটা আমার মুনাফা জাতীয় আয়, ক্রেডিট। পাওনাদার আমার জন্য দায়, ক্রেডিট। কি দায়? চলতি দায়। বহি ফেরত, ক্রয় ফেরত, ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট। সারা জীবনের জন্য মনে রাখো, ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট। ডান। এবার আসি বিক্রয়, মুনাফা জাতীয় আয়, ক্রেডিট। প্রারম্ভিক মজুত পণ্য, মুনাফা জাতীয় ব্যয়। মজুত পণ্য কোনটা আসে? প্রারম্ভিকটাই আসে। মজুত পণ্য কোনটা আসে? প্রারম্ভিকটাই আসে। এখানে ক্রয় আছে এর জন্য। একমাত্র যদি সমন্বিত ক্রয় রেয়াবিলে বলা থাকে তখন সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। আর বাকি সব সময় প্রারম্ভিক মজুত পণ্য আসবে, এটা শিখে নাও। সমাপনী ব্যাংক জমা, চলতি সম্পদ ডেবিট। শুল্ক মানে ব্যয়, সেটা রপ্তানি হোক আর আমদানি হোক, শুল্ক মানে ব্যয়, ডেবিট। পাওনা, পাওনা মানে হচ্ছে দেনাদার, দেনাদার মানে হচ্ছে ডেবিট। শুধু পাওনা বলা থাকলে মনে করবো ওটা দেনাদার বা প্রাপ্য, ডেবিট। বিজ্ঞাপন, বিজ্ঞাপন হচ্ছে আমার জন্য একটা ব্যয়, কি ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়, ডেবিট। আয়কর, আয়কর মানে উত্তোলন, কারণ এটা মালিকের আয়কর দেওয়া হয়, ডেবিট। ক্রয় মানে ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, ডেবিট। প্রাপ্ত মানে হচ্ছে আয়, উপভাড়া আমার একটা আয়, এটা হচ্ছে আমার ক্রেডিট। দেনা, এই যে দেনা, দেনা মানে পাওনাদার, এটা হচ্ছে যেহেতু শুরুর দেয়া আছে এটা আসবে না। আসবাবপত্র, স্থায়ী সম্পদ, ডেবিট। কমিশন, মুনাফা জাতীয় ব্যয়, এটা হচ্ছে ডেবিট। আর কমিশন, শুল্ক, বাট্টা, দস্তুরি, এই টাইপের যে ব্যয়গুলো আয় এবং ব্যয় দুইটাই হয়, সেটা যখন কোনো কিছু নির্দিষ্ট করে বলা না থাকে ওটাকে অবশ্যই আমরা কি ধরবো? ব্যয় হিসাবে ডেবিট করব। ডান, আমার সব কিছু ডান করা শেষ। এবার দেখো আমি একটা একটা করে সলিউশন কেমনে করে নিয়ে আসি তোমাদের জন্য, ঠিক আছে? এবার দেখো আমি তোমাদের জন্য একটা একটা করে সলিউশনে যাই। প্রথমে আমরা এটা ভালো করে বলছিলাম যে ব্যাংক উদ্ধৃত মানে চলতি সম্পদ চলতি দায়, যেমন হাতে নগদ, ব্যাংক উদ্ধৃত, দেনাদার, পাওনাদার, এগুলো কখনো শুরুরটা আসে না। দেখো আমার এই অঙ্কে এখানে আমার শুরুরটা দেয়া ছিল, তাই এই শুরুরটা আসে নাই, দেয়া মিলে অন্তর্ভুক্ত হয় নাই ক নম্বরের অ্যান্সারে। আর একটা কথা বলছিলাম, এই যে পাওনাদার, যেটা শুরুরটা আসবে না, তার মানে এই চলতি সম্পদ চলতি দায় যেটা শুরুর থাকে সেটা আসে না, তার মানে আসে না হচ্ছে কত? 42,000। ওকে, ডান। এবার আমরা আসি খ নম্বর কোশ্চেনে। দেখো এবার আমরা খ নম্বর কোশ্চেনে আসি। খ নম্বর কোশ্চেনে আসলে তোমরা এটার অ্যান্সারটা দেখো, এই যে খ নম্বরের অ্যান্সারটা দেখো। খ নম্বরে আমরা পারফেক্টলি ডেবিট ক্রেডিট কিন্তু করে ফেলছি। মূলধন হচ্ছে আমার জন্য কি? মূলধন হচ্ছে আমার জন্য ক্রেডিট। মূলধন হচ্ছে আমার জন্য ক্রেডিট। এই যে মূলধন আমরা ক্রেডিট লিখছি, প্রশিক্ষণ ভাতা আমরা ডেবিট লিখছি, ব্যয়, প্রাপ্তবারটা আমার জন্য আয়, এভাবে করে আমরা প্রত্যেকটা পারফেক্টলি বসাইছি।
বসানোর পরে আমরা দেখলাম যে আমাদের এই পাশে যোগ করে হয়েছে 3,03,0500, আর এই পাশে আমার হয়েছে 3,02,500, যোগ করে আসলে আমরা এটা পাইছি। তো আমার এই পাশে এই যে 1,000 টাকা কমতি আছে, এইটা হচ্ছে আমার অনিশ্চিত হিসাব। মনে রাখো রেয়ামিলে এই যে ডেবিট সমান সমান ক্রেডিট হইতে হবে, এটা হচ্ছে রেয়ামিলের রুলস। ডেবিট সমান সমান ক্রেডিট হইতে হবে, এটা হচ্ছে রেয়ামিলের রুলস। তাহলে এখানে প্রবলেম কি হচ্ছে, আমরা ক্রেডিটগুলো সব বসাইছি, ডেবিটগুলো সব বসাইছি, কোথাও আমাদের একটা শূন্য বা কোনো কিছু আমাদের ভুল হয় নাই, সব আমরা পারফেক্টলি বসাইছি। তারপর আমরা দেখতেছি যে আমাদের যে কোনো এক পাশে কম আছে। তো সাধারণত সব এন্ট্রি ঠিক থাকার পরে যদি যে কোনো এক পাশে কম থাকে সেটাকে আমরা অনিশ্চিত হিসাব, যে এখন আমরা নিশ্চিত না যে এই 1,000 টাকা কোথায় প্রবলেম আছে, এইটার জন্য আমাকে আবার ওই লেনদেন চেক করতে হবে, জাবেদা চেক করতে হবে, খতিয়ান চেক করতে হবে। তো ওইটার জন্য তো আমার হাতে এনাফ সময় থাকে না। দ্যাটস ওয়াই আমরা এই অনিশ্চিত হিসাবটা দিয়ে এটাকে টেম্পোরারি ক্লোজ করে দিই। ওকে, এবার একটা কথা মনোযোগ দিয়ে শোনো, যদি তোমার অনিশ্চিত হিসাব ক্রেডিট পাশে হয়, যদি তোমার অনিশ্চিত হিসাব ক্রেডিট পাশে হয় এবং এই অঙ্কে মূলধন না দেয়া থাকে, যদি তোমার অনিশ্চিত হিসাব ক্রেডিট পাশে হয় এবং তুমি দেখতেছো যে মূলধন হিসাব দেয়া না এই অঙ্কে, তখন ওই অনিশ্চিত হিসাব না লিখে তখন তুমি ওখানে মূলধন হিসাব লিখবা, মূলধন হিসাব লিখবা। দেখো আমি তোমাকে এটা আবার একটু ধীরে ধীরে বলি, সবাই মনোযোগ দিয়ে শুনে নাও। যদি অনিশ্চিত হিসাব ক্রেডিট পাশে হয়, যদি অনিশ্চিত হিসাব ক্রেডিট পাশে হয় এবং সেখানে যদি মূলধন হিসাব না দেওয়া থাকে ওই অঙ্কে, তখন কি করতে হবে, তখন ওই ক্রেডিট পাশে অনিশ্চিত হিসাব না লিখে ওখানে মূলধন হিসাব লিখতে হবে। আর যদি মূলধন দেয়া থাকে তারপরও ক্রেডিট পাশে কম হয় তাহলে অনিশ্চিত হিসাবই লিখবা, মনে থাকবে। আর যদি ডেবিট পাশে অনিশ্চিত হিসাব হয় তাহলে সবসময় অনিশ্চিত হিসাবই লিখতে হবে, এটা বারবার করে খেয়াল রাখবা। ডান? তাহলে আমাদের অনিশ্চিত হিসাব শেষ করে আমরা রেয়ামিল করে ফেললাম। দেখো আমরা এই যে একদম রেয়ামিলটাকে ভালো করে ভাঙছিলাম, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, কোনটা আসবে কোনটা আসবে না। তো এইটা হচ্ছে রেয়ামিল করার উপকারিতা। এবার দেখো আমরা গ নাম্বারটা দেখব। গ নাম্বারে আমাদের বলছিল কি, গ নাম্বারে আমাদের বলছিল মুনাফা জাতীয়, গ নাম্বারে আমাদের বলছে মুনাফা জাতীয় ব্যয়। গ নাম্বারে আমাদের কি বলছিল, মুনাফা জাতীয় ব্যয়। আমি ওখানে সুন্দর করে তোমাদের এখানে লিখে দিছি কোনগুলো কোনগুলো আমাদের মুনাফা জাতীয় ব্যয়। এবং দেখো এরা মুনাফা জাতীয় ব্যয়টাকে দুইটা ভাগ করছে, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। বাট এরা কিন্তু এইভাবে তোমাকে এই ক্লাসিফাই করে কোনো কিছু বলে নাই, তুমি চাইলে ডিরেক্ট মুনাফা জাতীয় ব্যয় বলেও করতে পারো। তা আমরা একটু দেখি আমাদের ওই অঙ্কের মধ্যে মুনাফা জাতীয় ব্যয় কি কি ছিল। মুনাফা জাতীয় ব্যয় আমাদের এই অঙ্কের মধ্যে ছিল, দেখো আমরা রপ্তানি শুল্ক লিখছিলাম মুনাফা জাতীয় ব্যয়, বিজ্ঞাপন মুনাফা জাতীয় ব্যয়, ক্রয় মুনাফা জাতীয় ব্যয়, কমিশন মুনাফা জাতীয় ব্যয়। এই পাশে কি ছিল, এই যে প্রশিক্ষণ ভাতা মুনাফা জাতীয় ব্যয়। তারপরে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য মুনাফা জাতীয় ব্যয়, এটা আমরা লিখছিলাম। আর একটা বিষয় আছে এখানে, দেখো এই যে ক্রয় ছিল, বাট যেহেতু এটা এখানে ফেরত ছিল, তাহলে এই ব্যয়টা তো আমার পুরোটা মুনাফা জাতীয় ব্যয় না। তখন আমাকে কি করতে হবে, এই যে এখানে ফেরত যেটা ছিল সেটা বাদ দিতে হবে। তাহলে আমরা দেখো এখান থেকে কি কি মুনাফা জাতীয় ব্যয় পাইছি, প্রশিক্ষণ ভাতা, তারপর হচ্ছে তোমার প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে পাইছি রপ্তানি শুল্ক, তারপরে বিজ্ঞাপন, তারপর হচ্ছে আমার ক্রয় থেকে আমাকে আবার এই ফেরতটা বাদ দিতে হবে। তারপরে আর পাইছি আমরা কমিশন। দেখি তো আমাদের অ্যান্সারে তাহলে এখানে কি বলা আছে। অ্যান্সারে দেখো প্রশিক্ষণ ভাতা পাইছো, রপ্তানি শুল্ক পাইছো, বিজ্ঞাপন পাইছো, কমিশন পাইছো, এগুলা পারফেক্টলি মিলছে। এবার দেখো আর কি আছে, এই যে প্রারম্ভিক মজুত পণ্য আমার একটা ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা কি করছি, ক্রয়টা যোগ করে দিচ্ছি। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা ক্রয়টা যোগ করে দিতে পারি, অথবা এটা যেহেতু আলাদা করে বসাই দিছে, ওরা বসাই দিছে, তুমি চাইলে এখানেও করে দিতে পারতে একসাথে, ওটা কোনো সমস্যা ছিল না। বাট এই যে ক্রয় ছিল, এই যে ক্রয় থেকে আমরা কি দিলাম, বাদ ফেরত দিলাম, কারণ ক্রয়টা তো আমার পুরোটা ক্রয় নাই, যেহেতু আমরা ফেরত দিয়ে দিছি, তাহলে এই 500 বাদ দিলাম, লিখলাম 1,39,500। তাহলে আমার এই যে মুনাফা জাতীয় ব্যয়গুলা অটোমেটিক এখানে বের হয়ে গেছে। যেহেতু আমরা এটা রেয়ামিলে লিখে রাখছিলাম, সুন্দর করে, সেহেতু আমরা কি করব, সেটা আমরা অটোমেটিক এখানে এনে বসাই দিতে পারবো। আর এইভাবে যদি 5টা অঙ্ক আমরা পোস্টমর্টম অনুসারে করতে পারি, যে কোনটা আমার সম্পদ, কোনটা আমার আয়, কোনটা আমার ব্যয়, কোনটা দায়, তাহলে অটোমেটিক, যেমন ধরো
এই রপ্তানি শুল্ক এটা তো শুধু এখানের জন্য মুনাফা জাতীয় ব্যয় না, এটা প্রত্যেক অঙ্কের জন্যই মুনাফা জাতীয় ব্যয়, কারণ এটার ধরনই হচ্ছে এটা। তারপরে তোমার এই যে বিজ্ঞাপন, এটা সারা জীবনের জন্যই মুনাফা জাতীয় ব্যয়। কমিশন সারা জীবনের জন্য মুনাফা জাতীয় ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য সারা জীবনের জন্য মুনাফা জাতীয় ব্যয়। ক্রয় থেকে এভাবে ফেরত থাকলে, ক্রয় বাট্টা থাকলে এটা যে বাদ দিতে হয়, এটা হচ্ছে সারা জীবনের রুলস। তার মানে একবার আমরা একটা অঙ্ক যদি ধরে ফেলতে পারি, ইনশাল্লাহ পরের বার আমরা ইজিলি পারবো। তো এখন আমরা কি করলাম তাহলে, এই যে আমাদের এখানে যে বোর্ড ছিল, যেটা আমরা করতেছিলাম সেটা হচ্ছে সিলেট বোর্ড। প্রথমে আমি তোমাদের সুবিধার জন্য পুরো অঙ্কটাকে কোনটা কি সম্পদ দায় সেটা বুঝাই দিচ্ছি, 5টা হিসাব বের করে দেখাই দিচ্ছি, দেন হচ্ছে আমরা ক খ গ পারফেক্টলি সলিউশন করছি। আমার বিশ্বাস একটু সময় বেশি নিচ্ছি, বাট এটা তোমরা পারফেক্টলি বুঝতে পারছো, এবং আমি আশা করি তোমরা হচ্ছে এটাকে মনোযোগ সহকারে দেখবে এবং যতবার দরকার হবে রিকল করে দেখবা। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো বোর্ড নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।